সেখানে মতিউর রহমান লিখছেন তারেক রহমানের বিচার করতেই হবে। 2008 সালের মে মাসে যখন এর আগে প্রায় বছর খানেক তারেক রহমান আটকা সেনা হেফাজতে, যতদিনে সেনা হেফাজতে আটকা থাকা অবস্থায় তার মেরুদণ্ডের কয়েকটি হাড় ভেঙে ফেলা হয়েছে, তাকে দিনের পর দিন উল্টো করে ঝুলিয়ে রেখে পেটানো হচ্ছে, সে কথা তিনি আদালতে এসে বলেছেন। সে অবস্থায় মতিউর রহমান লিখছেন তারেক রহমানের বিচার করতেই হবে, এবং তা লিখছেন তিনি গোয়েন্দাদের কাছে তারেক রহমানের স্বাক্ষর করা একটা হলফনামার উপর ভিত্তি করে, যে হলফনামা সেনা হেফাজতে মার খেতে খেতে এই রাজনৈতিক নেতা তারেক রহমান তখন দিয়েছিলেন। সে তারেক রহমানের অপেক্ষায় এখন দিন গুনছেন মতিউর রহমান। বাংলাদেশে ওসমান হাদি নিহত হওয়ার পর বিক্ষুব্ধ জনতা ডেইলি স্টার আর প্রথম আলো কার্যালয়ে আগুন দেওয়ার পর প্রথম আলো এবং ডেইলি স্টারের সম্পাদক দ্বয় এতটাই মুষড়ে পড়েছেন এবং এতটাই হকচকিত অবস্থায় পৌঁছেছেন যে তারা দৌড়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায়। যে সভা আয়োজন করেছিল তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটি, এবং সেখানে গিয়ে মতিউর রহমান বলেছেন তারেক রহমান যদি আরো আগে দেশে ফিরতেন তাহলে দেশের পরিস্থিতি এ জায়গায় পৌঁছাতো না। অথচ এই প্রথম আলো সম্পাদক মতিউর রহমান নিশ্চয়ই একেবারে বিস্মৃত হয়েছেন যে কোন প্রেক্ষাপটে 2008 সালে চিকিৎসার জন্য সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ভয়াবহ নির্যাতনের মুখে 1.5 বছর ধরে হেফাজতে থাকবার পর তার মা খালেদা জিয়া নানা রকম বোঝাপড়া আপোষ মীমাংসার মধ্য দিয়ে তারেক রহমানকে একটা মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল। আর কেনই বা তারেক রহমান এত বছর দেশে ফিরতে পারেন নাই? মতিউর রহমান ভুলে গেছেন তার এবং মাহফুজা নামের প্রথম আলো এবং ডেইলি স্টারের সেই ঘটনায় সক্রিয় অংশগ্রহণের বিষয়টিও। প্রথম আলো আর ডেইলি স্টার অনেক কিছুই যে ভুলে গেছে তার প্রমাণ মাহফুজা নাম ওই অনুষ্ঠানে, মানে তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে অনুষ্ঠান, মানে তারেক রহমান এখনো ফেরেন নাই, ফিরে সম্পাদকদের দাওয়াত দিয়েছেন এমনও নয়, তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে আগে ভাগে স্বাগত জানাতে যে সম্পাদকদের সভার আয়োজন করা হয়েছিল, সেখানে উপস্থিত হয়ে মাহফুজা নাম বলেছেন যে বাংলাদেশের কোনো গণমাধ্যমে এর আগে আগুন দেওয়া হয় নাই। তিনি বলেছেন আমাদের দোষটা কি যে প্রথম আলো আর ডেইলি স্টারে আগুন দেওয়া হলো? কারণ মাহফুজা নাম আর মতিউর রহমান আর কোনো গণমাধ্যমকেই সম্ভবত গণমাধ্যম মনে করেন না, কিংবা তারাও মনে করেন আওয়ামী ফ্যাসিবাদের দোসর ছিল আর সকল গণমাধ্যম। কাজেই তারা যেমন তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সভায় গেলেও কারো দোসরে পরিণত হন না, তেমনি সেই 2007 সালে ইউনূসের রাজনৈতিক দল গঠনে সক্রিয় সমর্থন, 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আনার প্রেক্ষাপট তৈরি, কিংবা এরপর ওই সরকারের বছর দুয়েকের যে এক রকমের অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দলগুলোর উপর যে নিপীড়ন, সেগুলোর সরাসরি সমর্থক হিসেবে আবির্ভূত হলেও সত্য মিথ্যা গোয়েন্দা তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশন করলেও নিজেদেরকে কারো দোসর যেহেতু মনে করেন না, কাজেই তারা বলছেন আর কারো কোনো ভবনে নাকি বাংলাদেশের এত বছরের ইতিহাসে আগুন দেওয়া হয় নাই। অথচ 5ই আগস্ট আমরা জানি 71 টিভি, ATN সহ নানা রকম টেলিভিশনে আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এবং সময় টিভি সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিভিশনগুলোতে মব পাঠিয়ে তার নেতৃত্ব পর্যায়ে পরিবর্তন আনা হয়েছে। এই খবরগুলো একেবারে এড়িয়ে গেছে প্রথম আলো আর ডেইলি স্টার, কারণ তারা ছাড়া আর তো কেউ গণমাধ্যম হিসেবে বিবেচ্য হওয়ারই যোগ্য নয়। প্রথম আলো আর ডেইলি স্টার জিজ্ঞেস করছে তাদের দোষ কি? এখন প্রশ্ন ওঠে, যদি আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘর ভাঙচুর, তাদের পরিবারের যে কোনো সদস্যের বাড়ি ঘর ভাঙচুর, আগুন দেওয়া, সেগুলো সবই যুক্তিযুক্ত হয়, যদি বিক্ষুব্ধ জনতা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দফায় দফায় 32 নম্বর ভাঙতে যেতে পারে, দফায় দফায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল স্মারক ভাস্কর্য, বঙ্গবন্ধুর সকল ভাস্কর্য ভেঙে ফেলতে পারে, তাহলে প্রথম আলো এবং ডেইলি স্টার, যাকে সেই বিক্ষুব্ধ জনতার পক্ষটি, যারা কিনা
ওই বিষয়গুলোকে আওয়ামী ফ্যাসিবাদের চিহ্ন বলে মনে করে, তারা প্রথম আলো আর ডেইলি স্টারকে ভারতপন্থী হিসেবে চিহ্নিত করে, তারা প্রথম আলো এবং ডেইলি স্টারকে ভারতের চর দালাল হিসেবে অভিহিত করতে চায়, তাহলে বিক্ষুব্ধ জনতা এসে সেটাই বা ভাঙলে বা আগুন দিলে দোষ কোথায়? মানে ক্ষোভের বহিঃপ্রকাশ যদি বাংলাদেশের রীতিসিদ্ধ হয়, আইন সিদ্ধ হয়, তাহলে যার যেমন বিক্ষোভ সে তেমন ভবনে আগুন দেবে, এই তো স্বাভাবিক। মাহফুজ আনামের মতো বর্ষিয়ান সম্পাদক সে কথা কিভাবে বুঝতে পারেন না, সেটাও একটা প্রশ্ন বটে। এবং মতিউর রহমান এবং মাহফুজ আনাম তাদের পত্রিকায় আগুন দেওয়ার ভয়াবহ ঘটনা, যে ঘটনায় সাংবাদিকেরা রীতিমতো প্রাণ ভয়ে উপর থেকে এমন ঝাঁপ দিতেও পারছিলেন না যখন ছাদে আটকা পড়ছিলেন বা উপর তালাগুলোয় আটকা পড়ছিলেন, কারণ নিচে ভয়াবহ হিংস্র হামলাকারীরা তখন দাঁড়িয়েছিলেন যে সাংবাদিকরা নামলেই তাদের হামলা করবেন, তাদের মারবেন, ধরবেন। এমনকি ফায়ার সার্ভিস কর্মীরা পর্যন্ত নামাতে সাহস পাচ্ছিলেন না। অথচ প্রথম আলো এবং ডেইলি স্টার কর্তৃপক্ষ মাথা নোয়াবার নয়, কিংবা ওই আগুনের ঘটনায় তারা আনবাউড, কিংবা ওই আগুনের ঘটনায় তাদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে যে বিবৃতি প্রকাশ করেছেন, সেখানে তারা বলেছেন একটা পক্ষ নিশ্চয়ই সুযোগ নিয়ে এমন হামলার ঘটনা ঘটিয়েছে এবং তাদেরকে চিহ্নিত করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে। মানে যে প্রথম আলো হেলমেটের নিচে ছাত্রলীগ চিনে ফেলে, যে প্রথম আলো তড়িৎ গতিতে বুঝে যায় 21শে আগস্টের গ্রেনেড হামলার পেছনে নিশ্চিতভাবে তারেক রহমান আর হাওয়া ভবন আছে, সে প্রথম আলো বুঝতে পারে না যে যে ধরনের স্লোগান আমরা লাইভ ভিডিওতে দেখতে পাচ্ছিলাম, সে ধরনের স্লোগান দিয়ে কোন পক্ষ প্রথম আলো আর ডেইলি স্টারকে ভারতপন্থী হিসেবে চিহ্নিত করে আক্রমণ চালাতে পারে? অন্তত প্রথম আলো এবং ডেইলি স্টার নিজের ঘরে আগুন দেওয়ার পর তাদের পত্রিকায় এই আগুন দেওয়া পক্ষকে বিক্ষুব্ধ ছাত্র জনতা হিসেবে অভিহিত না করে, কিংবা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে একে ব্যাখ্যা না করে এদেরকে সন্ত্রাসী লিখেছে, এদেরকে আক্রমণকারী লিখেছে। তবে বলেছে এসবই একটা পক্ষের ষড়যন্ত্র, নির্বাচন বানচাল করবার জন্য এবং দেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক মহলের সামনে ক্ষুণ্ণ করবার জন্য। তার মানে 15 মাস ধরে এর আগে যত ভাঙচুর হয়েছে, দিনের পর দিন, রাতের পর রাত বুলডোজার নিয়ে বারবার আগুন দিয়ে ভাঙচুর করে, তাতে কখনো বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় নাই। এখন মতিউর রহমান গিয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কমিটির সভায় গিয়ে বলছেন তারেক রহমান যদি আগে দেশে ফিরতেন তাহলে পরিস্থিতি এত খারাপ হতে পারতো না। আর তারা প্রথম আলোর যে জরিপ করেছেন, সে জরিপে স্পষ্টতই উঠে এসেছে যে বিএনপি আগামী নির্বাচনে বিজয়ী হবে এবং তারা ওই জরিপ বিষয়ে যথেষ্ট কনফিডেন্ট, আত্মবিশ্বাসী। কাজেই তারেক রহমান দেশে ফিরলে একটা যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে দীর্ঘ 15 বছর, সেই শূন্যতা মিটে যাবে। এখন ভাবুন তো, সেই 2007-8 সালের কথা মনে করুন। এই প্রথম আলো, ডেইলি স্টার ক্রমাগত লিখছে যে কিভাবে বাংলাদেশের রাজনৈতিক নেতা নেত্রীরা, বিশেষ করে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান হাওয়া ভবন সংগঠনের মাধ্যমে, হাওয়া ভবন প্রতিষ্ঠার মাধ্যমে রাজনৈতিক দুর্নীতি প্রতিষ্ঠা করে ফেলেছেন, একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন, এবং কিভাবে প্রধানমন্ত্রী খালেদা জিয়া পুত্র তারেক রহমানকে বিচারের আওতায় আনা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রথম দায়িত্ব হওয়ার কথা। মনে করে দেখুন, এই মতিউর রহমান এই বিএনপির সভায় গিয়ে বলে বসেছেন যে গত 15-16 বছর শেখ হাসিনা সরকার তাদের উপর যে অত্যাচার করেছেন, সেরকম অত্যাচার নাকি আগে আর কখনো হয় নাই। বিশেষ করে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর নাক গলানোর বিষয়টা নাকি মানে একেবারে সবচেয়ে নতুন ছিল শেখ হাসিনা সরকারের সময়, এবং সেটা সবচেয়ে ভয়াবহ ছিল। মানে তারেক রহমান বিষয়ে এখনো আর্কাইভে বিভিন্ন জনের কাছে আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পিনাকি ভট্টাচার্য সহ নানা জনে শেয়ার করেছেন মতিউর রহমানের ওই কথা শুনে, যেখানে মতিউর রহমান লিখছেন তারেক রহমানের বিচার করতেই হবে। 2008 সালের মে মাসে, যখন এর আগে প্রায় বছর খানেক তারেক রহমান আটকা সেনা হেফাজতে, যতদিনে সেনা হেফাজতে আটকা থাকা অবস্থায় তার মেরুদণ্ডের কয়েকটি হাড় ভেঙে ফেলা হয়েছে, তাকে দিনের পর দিন উল্টো করে ঝুলিয়ে রেখে পেটানো হচ্ছে, সে কথা তিনি
তিনি আদালতে এসে বলেছেন, সে অবস্থায় মতিউর রহমান লিখছেন তারেক রহমানের বিচার করতেই হবে, এবং তা লিখছেন তিনি গোয়েন্দাদের কাছে তারেক রহমানের স্বাক্ষর করা একটা হলফনামার উপর ভিত্তি করে, যে হলফনামা সেনা হেফাজতে মার খেতে খেতে এই রাজনৈতিক নেতা তারেক রহমান তখন দিয়েছিলেন। সে তারেক রহমানের অপেক্ষায় এখন দিন গুনছেন মতিউর রহমান, আর বলছেন ডিজিএফআই এর ব্যবহার সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণের জন্য তিনি শেখ হাসিনার আমলের আগে কখনো দেখেন নাই। মাহফুজা নামের পত্রিকায় কাজ করা সাংবাদিক তাসনিম খলিল, যিনি কিনা পরে আয়নাঘর নাম দিলেন ডিজিএফআই এর বন্দিশালার, সেই তাসনিম খলিল মাহফুজা নামের পত্রিকায় কলাম লেখার জন্য তাকে সেনা হেফাজতে নিয়ে যাওয়া হলো, এবং তখন মাহফুজা নাম, আমি তখন বিবিসি বাংলায় কাজ করি, উনি সাক্ষাৎকার দিয়ে সাথে সাথে বললেন যে না না, এই তাসনিম খলিলকে আমার পত্রিকায় কাজের জন্য ধরে নাই, উনি অন্য অনেক রকম লেখালেখি করেন ব্লগে, সেজন্যই ধরেছে বলে তিনি হাতটা ঝেড়ে ফেললেন। পরে আমরা জানলাম ডিজিএফআই একবার হেফাজত থেকে তাসনিম খলিলকে মাহফুজা নামের বাড়িতে নিয়েছে, মাহফুজা নামের সঙ্গে কথা হয়েছে, এরপর আবার ডিজিএফআই তাকে সেনা হেফাজতে নিয়ে গেছে যথেচ্ছ নির্যাতনের মুখে। সম্ভবত মাহফুজ আলমের এক রকমের সক্রিয় ব্যবস্থাপনাতেই এরপর সুইডেনের রাষ্ট্রদূতের হস্তক্ষেপে তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থী হয়ে সুইডেন চলে যেতে পারেন। কিন্তু এই মাহফুজ আনাম, এই মতিউর রহমান এখন নাকি ডিজিএফআই এর ব্যবহার হাসিনা আমলের আগে কখনো দেখেন নাই বলে মানে রীতিমতো সভা সমাবেশে বলে বেড়াচ্ছেন। মাহফুজ আনাম অবশ্য শেখ হাসিনা আমলে এক টেলিভিশন সাক্ষাৎকারে এসে স্বীকার করেছিলেন যে 2007-8 সালে 1-11 সরকারের সময় তারা যে ঢালাও ভাবে ওই যে গোয়েন্দারা যা পাঠাতো, যে এই রাজনৈতিক নেতা এই দুর্নীতির কথা বলেছে, ওই রাজনৈতিক নেতা এই দুর্নীতির কথা বলেছে, এগুলো ছেপেছেন, এটা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল। মাহফুজ আনাম ওই সভায় গিয়ে বিএনপির এই স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আয়োজিত সভায় গিয়ে সেটা বলেছেন যে ডেইলি স্টার সবচেয়ে বেশি ক্ষমা চেয়েছে সবসময় যাতে তাদেরকে তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া হয়। কিন্তু আপনার কি মনে হয় তারেক রহমান ভুলে যাবেন যে এমন কথা মতিউর রহমান কলাম লিখে প্রথম আলোতে লিখেছিলেন যে হলফনামায় তারেক রহমানের স্বাক্ষরও আছে এবং তারেক রহমানের বিচার হতে হবে, যেখানে তিনি বলেছেন যে আমি গিয়াসউদ্দিন আল মামুনের প্ররোচনায় তার বহু অবৈধ আয় সম্পর্কে জ্ঞাত হইলেও তা থেকে তাকে বিরত হইতে নিষেধ করি নাই, যা পরোক্ষভাবে তাকে সমর্থন দেওয়া হয়। তার ওয়ান গ্রুপের সকল প্রতিষ্ঠানে সে আমাকে মৌখিকভাবে সাথে রাখে এবং এই প্রতিষ্ঠানগুলো গড়তে সে বিভিন্নভাবে অবৈধ আয় করে, আর এই অবৈধ আয় থেকে সে আমাকে আমার রাজনৈতিক খরচের নামে বিভিন্ন সময় অর্থ প্রদান করে। মানে ওই লেখাটার তারেকের দুর্নীতির বিচার হতে হবে, মতিউর রহমানের নিজ নামে প্রকাশিত ওই মন্তব্য প্রতিবেদনের লাইনে লাইনে তারেক রহমানের যে গুণপনার বর্ণনা মতিউর রহমান তুলে ধরেছেন, সেই গুণ, এবং মনে রাখবেন এই গুণপনার বর্ণনা তিনি পেয়েছেন ডিজিএফআই থেকে সরবরাহকৃত তারেক রহমান স্বাক্ষরিত হলফনামার মাধ্যমে, যেটা কিনা সেনা হেফাজতে পেটাতে পেটাতে তারেক রহমানকে গ্রহণ করা হয়েছিল। এই তো মতিউর রহমান মাহফুজ আনামদের নিরপেক্ষ সাংবাদিকতার দশা। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে মতিউর রহমানের এই মিষ্টি মিষ্টি কথার জেরে তিনি মতিউর রহমানকে ক্ষমা করে দিতে পারবেন কিনা, কিংবা মাহফুজ আনাম যেটা চেয়েছেন যে তার একমাত্র প্রত্যাশা তারেক রহমানের বাংলাদেশে, মানে মাহফুজ আনামও ধরেই নিয়েছেন তারেক রহমানই প্রধানমন্ত্রী হচ্ছেন, তারেক রহমানের বাংলাদেশে যাতে ক্রিটিক্যাল জার্নালিজমের সুযোগ থাকে। আর মতিউর রহমান বলেছেন যে ক্ষমতায় আসার পর যাতে বিএনপি এবং তারেক রহমান বিনয়ী থাকেন এবং তারা যাতে মানে সমালোচনা সহ্য করতে পারেন। এখন বলা মুশকিল যে যাদের সাংবাদিকতার জেরে, মানে যাদের সংঘবদ্ধ একেবারে সংস্কার কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমানকে মেরুদণ্ড ভেঙে বিদেশ পাঠানো হলো এবং তারপর থেকে বিএনপির রাজনীতি এত ঘোরতর দুর্দিনে পড়লো, সেই তারেক রহমান যখন সত্যি এবার ক্ষমতায় আসবেন, প্রথম আলো বলছে তাদের জরিপ অনুযায়ী কোনো সন্দেহ রাখারই অবকাশ নাই,